কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে তিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল চৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। আপনারা জানেন প্রতিনিয়ত প্রতি শনিবার অ্যাটর্নি রাজু মহাজন অ্যাসোসিয়েটস থেকে বাংলাদেশ সময় রাত 9টায় ও আমেরিকান সময় সকাল 11টায় আমাদের এই নিয়মিত আয়োজন করা হয়। বাংলার ইমিগ্রেশন বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে প্রতিদিন এই 9টায় এবং 11টার সময় আমাদের সাথে যুক্ত হন রাজু মহাজন। আমরা এক্সপার্টের কাছ থেকে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বাংলায় পেয়ে থাকি রাজু মহাজনের কাছ থেকে। আপনাদের সকলকে স্বাগতম এবং স্বাগতম জানাচ্ছি অ্যাটর্নি রাজু মহাজনকে আমাদের আজকের এই প্রোগ্রামে। ধন্যবাদ সেমন্তী, এবং ধন্যবাদ আজকে যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা জানেন যে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত পরিবর্তন আসে, বিভিন্ন ধরনের আপডেট আসে। ক্লায়েন্টদের সুবিধার জন্য আমরা প্রতিনিয়ত এই শনিবার লাইভে প্রথমেই বিভিন্ন আপডেট সম্পর্কে জেনে নিই অ্যাটর্নি রাজু মহাজনের কাছ থেকে। তাই প্রথমেই এই গত এক সপ্তাহের কোনো পরিবর্তন বা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছি আপনার থেকে। ধন্যবাদ সেমন্তী। আমরা এর আগে একদিন বলেছিলাম যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসার পরে তারা এই আইস যে আমেরিকার যে ইমিগ্রেশন পুলিশ, তারা যে বিভিন্ন জায়গায় যে আগেই করতো হানা দিত এবং মানুষদেরকে অ্যারেস্ট করতো আনডকুমেন্টেড মানুষদেরকে, তো সেই ক্ষেত্রে একটা মেজর পলিসি চেঞ্জ এসেছিল যে এখন শুধুমাত্র যদি কেউ এমন কোনো ক্রাইম করে যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট, এরকম যদি কোনো ক্রাইম করে এবং আনডকুমেন্টেড হয় তাকেই কেবল আইস অ্যারেস্ট করতে পারবে। এবং এটা খুব মেজর একটা চেঞ্জ, কারণ ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট ওয়ালা ক্রাইম আসলে খুবই কম। এমনকি মানে যদি কেউ হত্যাও করে, মানে হত্যা ইটস এ বিগ ক্রাইম, কিন্তু হত্যাটা আসলে ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট না, কাজেই খুব কম লোক আসলে ধরা পড়বে। এবং এই পলিসি চেঞ্জ হওয়ার পর থেকে গত প্রায় 12-15 বছরের ভিতরে গত 3-4 মাসে সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট অফ পিপল অ্যারেস্টেড হয়েছে। এটা আনডকুমেন্টেড যারা ইমিগ্রেন্ট আছে আমেরিকা, তাদের জন্য একটা বিরাট গুড নিউজ। কারণ হলো আগে যেটা ছিল যে ভয়ের কারণে তারা অনেক জায়গায় যেতে পারতো না, এক জায়গা থেকে আরেক জায়গায়, বিশেষ করে বিগ সিটি যেগুলো নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলসের বাইরে তারা যেতে ভয় পেত। সেই ভয়টা এখন নাই বললেই চলে, কারণ যদি কেউ কোনো ক্রাইম না করে থাকে তাকে কোথাও অ্যারেস্ট করতে পারবে না, এমনকি ছোটখাটো ক্রাইম করলেও অ্যারেস্ট করতে পারবে না। মানে ক্রাইমের জন্য অ্যারেস্ট হইতে পারে, সেটা ডিফারেন্ট স্টোরি, যে এমন হতে পারে সে একটা অন্যায় করছে সেটার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করছে, কিন্তু আনডকুমেন্টেড হওয়ার জন্য তাকে অ্যারেস্ট করতে পারবে না। তো এইটা একটা লেটেস্ট নিউজ এবং এটা খুব গুড নিউজ একটা, যে গত 15 বছরের ভিতরে লোয়েস্ট নাম্বার অফ পিপল এখন অ্যারেস্ট হচ্ছে আর কি গত 15 বছরের ইতিহাসে। সেকেন্ড যে গুড নিউজ সেটা হলো আমেরিকা একটা ভিসা ওয়েভার প্রোগ্রাম আছে। পৃথিবীর অনেক দেশের সঙ্গে এই ভিসা ওয়েভার চুক্তি আছে আমেরিকার। ওইসব দেশের নাগরিকরা কোনো ধরনের ভিসা ছাড়াই আমেরিকা এসে 90 দিন থাকতে পারবে টুরিস্ট হিসেবে বা বিজনেস করতে পারবে। তো সেই যে ভিসা ওয়েভার কান্ট্রির যে লিস্ট, সেখানে 4টা নতুন দেশ যুক্ত হয়েছে। এই 4টা দেশে আসলে খুব বেশি বাংলাদেশি থাকার কথা না এবং তাদের খুব একটা লাভ হওয়ার কথা না, তারপরে ইমিগ্রেশন নিউজের
পারপাজে আমি জাস্ট বলতেছি, এই 4টা দেশ হলো ইসরায়েল, সাইপ্রাস, বুলগেরিয়া এবং রোমানিয়া। এই সব দেশে যদি কোনো বাংলাদেশি থেকে থাকেন এবং তারা যদি ওই দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনারা কোনো ধরনের ভিসা ছাড়াই আমেরিকা এসে 90 দিন থাকতে পারবেন, এবং টেকনিক্যালি 90 দিন থাকার পরেও আপনি আবার এক্সটেনশন করতে পারবেন, এবং এই এক্সটেনশন করাটাও খুব ইজি। এটা জাস্ট যে কোনো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আবেদন করতে হবে, আবেদন করলে একটা পাসপোর্ট একটা সিল দিয়ে দেবে, দ্যাটস ইট। খুব ইজি প্রসেস। তো এইটা একটা লেটেস্ট আপডেট, এবং আমার ধারণা এই ভিসা ওয়েভার লিস্টের দেশগুলি আস্তে আস্তে আরো বাড়বে। ফলে অনেক দেশ থেকেই, যেমন অলরেডি যারা এখন ইউকে তে থাকে, জার্মানিতে থাকে, ফ্রান্সে থাকে, এইসব দেশের যারা বাংলাদেশি মানুষ যারা ওই দেশের নাগরিক, তারা কিন্তু ভিসা ছাড়াই আমেরিকা বেড়াতে আসতে পারে। তো এটা একটা সুবিধা। এরপরের যে গুড নিউজটা আমি দিব, গুড নিউজ এটা শুধু নর্মাল নিউজ, যে আমরা আগেও বলেছি যে নভেম্বরের 8 তারিখ থেকে কিন্তু আনভ্যাকসিনেটেড কোনো পার্সন আমেরিকায় ঢুকতে পারবে না। আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আসেন, যেভাবে আসেন, আপনাকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে। নভেম্বরের 8 তারিখ হলো ডেডলাইন, এবং WHO হু এর অনুমোদিত যে কোনো ভ্যাকসিন যদি আপনি নিয়ে থাকেন, সেই ভ্যাকসিনের প্রমাণ সহ আপনি আমেরিকায় ঢুকতে পারবেন। এটা একটা ভালো গুড নিউজ। আর একটা গুড নিউজ এগেইন আনডকুমেন্টেডদের জন্য, সেটা হলো যে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আগে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে অ্যারেস্ট করা যেত না। সেই লিস্টে ছিল চার্চ বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কাউকে অ্যারেস্ট করা হতো না, হসপিটাল থেকে অ্যারেস্ট করা হতো না, স্কুল থেকে অ্যারেস্ট করা হতো না। সেই লিস্টে আরো যুক্ত করা হয়েছে ডে কেয়ার। কেউ যদি তার বাচ্চাকে নিয়ে ডে কেয়ারে যায়, ডে কেয়ার ভিতর থেকে কাউকে অ্যারেস্ট করা যাবে না। একটা হলো মেন্টাল হেলথ এর রিলেটেড যদি কোনো প্রতিষ্ঠান থাকে, ট্রিটমেন্ট হোক, কাউন্সিলিং হোক, এরকম কোনো জায়গা থেকে অ্যারেস্ট করা যাবে না। এবং ভ্যাকসিন সাইট, এই কোভিড ভ্যাকসিন দিতে গেলে সেখান থেকে অ্যারেস্ট করা যাবে না। এইটাও একটা গুড নিউজ। তো আমার কাছে এই ছিল আজকের গুড নিউজ। এর বাইরে আমি আগেও বলেছি যে প্রতিদিনই কংগ্রেসে, সিনেটে নতুন নতুন বিল উত্থাপন করা হয়, সেগুলি অর্ধেক পথে গিয়ে শেষ হয়ে যায়। বিভিন্ন সময় আপনারা শুনবেন প্ল্যান বি, প্ল্যান সি, হাউস মেম্বাররা একটা কথা বলতেছে, সিনেটররা একটা কথা বলতেছে। আমি সাধারণত ওই বিষয়গুলি কভার করি না, কারণ হলো এইগুলি আসলে শেষ পর্যন্ত পাস হয় না। শুধু শুধু আপনারা শুনে এটা আশা হইতে পারেন, কিন্তু এই আশায় আসলে খুব একটা প্রফিট হবে না। এই জন্য আমি ওই নিউজগুলো অ্যাভয়েড করে যাই। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের শুরুতে অনেকগুলো চমৎকার ভালো সংবাদ আমরা জানতে পেরেছি, এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, এবং আপনাদেরকে যে বিভিন্ন ধরনের আপডেট বা চেঞ্জেস সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি বা কষ্ট করতে হবে না। আমাদের এই লাইভের মাধ্যমে শুরুতেই আপনারা লাস্ট এক সপ্তাহের আপডেট সহজেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ করে রাখতে চাই যে আপনারা খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে বা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন। এছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন জুমে, যার মাধ্যমে আপনি আপনার কোশ্চেনটি সরাসরি অ্যাটর্নি রাজু মহাজনকে জিজ্ঞাসা করতে পারবেন। তাই ধন্যবাদ। আরেকটু পরবর্তী বিভিন্ন প্রশ্নে যাওয়ার আগে আমরা গত লাইভে সময় স্বল্পতার জন্য দুটি প্রশ্ন নিতে পেরেছিলাম না। প্রথমেই চলে যাচ্ছে সেই দুটো প্রশ্নের কাছে। একজন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি N-400 জমা দিতে চাচ্ছেন, 5 বছর যাবত আমেরিকাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আছেন তিনি, তবে খুব সম্প্রতি অফিসের কাজে ইউকে ভিজিট করার কারণে তাকে করতে হয়। এই ক্ষেত্রে কি তার ন্যাচারালাইজেশন প্রসেসের উপর কোনো ঝামেলা বা প্রভাব পড়তে পারে? না, যদি অফিসের ভিজিট যদি শর্ট ভিজিট হয়, যেমন আপনি গিয়ে 1 সপ্তাহ থাকেন, 1 মাস থাকেন, 2 মাস থাকেন, তাহলে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এমনকি আপনি যদি 6 মাসও থাকেন, তাতেও কোনো ইম্প্যাক্ট পড়বে না। সাধারণ রুল হলো যে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট অবস্থায় আমেরিকার বাইরে যান, চেষ্টা করবেন 6 মাসের ভিতরে চলে আসতে। কোনো কারণে যদি 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এটা এক্সপ্লেইন করতে হবে কেন। আর কোনো কারণে যদি পারমিশন না নিয়ে আপনি 1 বছরের বেশি সময় বাইরে থাকেন, তাহলে আপনাকে আবার রিটার্নিং রেসিডেন্ট অ্যাপ্লিকেশন করে ঢুকতে হবে। আপনি যেহেতু অফিসের কাজে যাচ্ছেন, আমার মনে হয় আপনি শর্ট ট্রিপ দিচ্ছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনি আপনার ডিউরেশন সম্পর্কে আমাদেরকে আরেকটু ইনফরমেশন দিতে পারতেন, আমি আরো ভালো বলতে পারতাম। আরেকটা বিষয় হলো যে সিটিজেন হওয়ার জন্য আপনাকে 5 বছর, টেকনিক্যালি 4 বছর 9 মাস পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, এবং এর ভিতরে টানা 3 বছর আপনাকে আমেরিকায় থাকতে হবে। টানা 3 বছর মানে কিন্তু এমন না যে আপনি একদিনের জন্য বাইরে যেতে পারবেন, তা না। আপনি যদি 6 মাসের কম সময়ে বাইরে যান, ধরেন বাংলাদেশে বা অন্য কোনো দেশে যান, সেই টাইমটাকে কিন্তু আপনি আমেরিকায় থাকছেন এটাই ধরা হবে। মনে হচ্ছে আপনি শর্ট ট্রিপে যাচ্ছেন, ওইটা তখন 3 বছরের যে রিকোয়ারমেন্ট সেখান থেকে বাদ হচ্ছে না। কাজেই আমার মনে হয় না আপনি বিজনেস ট্রিপ বা অফিস ট্রিপে কোথাও গেলে এটা কোনো ইম্প্যাক্ট পড়ার কথা। ধন্যবাদ। আশা করি আমাদের সম্মানিত দর্শক তার উত্তর পেয়ে গিয়েছেন, এবং এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে
খুব সহজেই আমাদের ওয়েবসাইট www.rajulaw.com ভিজিটের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি অ্যাটর্নির সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ। এরপরে আমাদের গত দিনের আরেকটি প্রশ্ন ছিল নাভিদ আঞ্জুমের কাছ থেকে, যে B1 বা B2 ভিসা ক্যাটাগরির ইন্টারভিউ কবে থেকে রেগুলার হবে? এটা খুব ক্রুশিয়াল প্রশ্ন এবং এটার সঠিক উত্তর আমি নিজেও জানি না। আমি আশা করছি যে আপনি বাংলাদেশে ঢাকায় যে ইউএস এমবাসি সেটার কথা বলছেন আমি মনে করছি। তো যেটা হচ্ছে যে কোভিড এর কারণে তারা খুব টাইট স্কেজুলে ছিল, তারা অনেক ইন্টারভিউ করছিল না এবং তারা স্টুডেন্ট ভিসাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। তো সামনে আবার স্টুডেন্ট ভিসার একটা টাইম চলে আসতেছে, জানুয়ারি সেশনে ধরার জন্য অনেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, যদিও জানুয়ারি সেশনে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম আসে, ফল সেশনে অগাস্টে বেশি আসে। তো আমি মনে করছি হয়তো তাড়াতাড়ি হবে এবং কোভিডও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কাজেই তারা আস্তে আস্তে আরো বেশি ইন্টারভিউ নিচ্ছে। আমার ধারণা তাড়াতাড়ি আপনি একটা ইন্টারভিউ ডেট পাবেন, বাট এটার কোনো গ্যারান্টি নেই। ধন্যবাদ এত সুন্দরভাবে তার উত্তর দেওয়ার জন্য। এবং একটি বিষয় সম্পর্কে এখন আমরা প্রতিনিয়ত আমাদের ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে ওয়েবসাইটে একটি বিষয় সম্পর্কে আমাদের কাছে সেটি হচ্ছে EB3 ভিসা সম্পর্কে। তাই আপনার কাছে একটু EB3 ভিসা সম্পর্কে ডিটেলস জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। EB3 ভিসা নিয়ে আসলে আমরা প্রচুর প্রশ্ন পাই বিভিন্ন জনের কাছ থেকে। তো EB3 নিয়ে আসলে, এবং EB3 খুব ভালো একটা ভিসা প্রোগ্রাম, বিশেষ করে বাংলাদেশি অনেকে ইদানিং আসছে EB3 ভিসায়। তো আমি EB3 নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। EB3 হলো মূলত আনস্কিল্ড ক্যাটাগরিতে আপনি আমেরিকায় আসছেন। আনস্কিল্ড বা সেমাই স্কিল্ড মানে হলো যে ধরেন আপনি আমেরিকার কোন একটা স্মল বিজনেস, গ্যাস স্টেশন বা ধরেন রেস্টুরেন্ট বা বুচার শপ বা কোন একটা ফার্ম হাউস, এরকম কোন একটা জায়গায় আপনি চাকরি পেয়েছেন এবং সেই চাকরির যে প্রতিষ্ঠান, আপনার যে এমপ্লয়ার, তারা মূলত আপনার জন্য অ্যাপ্লাই করছে, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ক্যাটাগরিতে প্রচুর মানুষ বাংলাদেশে আসছে। তো এই ক্যাটাগরির 3টা স্টেপ আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু বলছি। একদম প্রথম যে স্টেপটা, এটা নাম হলো পার্ম। পার্মের ভিতরে আবার 4টা ছোট ছোট স্টেপ আছে। প্রথম স্টেপ হলো প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশন। এর মানে হলো আপনাকে যে এলাকায়, যে প্রতিষ্ঠানে এবং আপনার যে যে যোগ্যতা তারা রিকোয়ার করতেছে এই চাকরির জন্য, সেই ইনফরমেশন গুলি দিয়ে ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে আবেদন করতে হবে প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশনের জন্য। মানে হলো যে আপনাকে মিনিমাম কত টাকা বেতন দিতে হবে। কারণ এই EB3 ভিসার 2টা রিকোয়ারমেন্ট আছে। এক, যে এমপ্লয়ার সে একজন কোয়ালিফাইড আমেরিকানকে বঞ্চিত করে আপনাকে চাকরি দিতে পারবে না। অবশ্যই তখনই সে অ্যাপ্লাই করতে পারবে আপনার জন্য যদি সে একজন কোয়ালিফাইড আমেরিকান ওয়ার্কারকে না পায়। আর দ্বিতীয় বিষয় হলো, একজন কোয়ালিফাইড আমেরিকান ওয়ার্কারকে যত টাকা বেতন দিত আপনাকেও ঠিক তত টাকা বেতন দিতে হবে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাকে দিতে হবে। আপনি একজন ইমিগ্রেন্ট, আপনি আমেরিকা আসবেন, সে কাজ করবেন, এই জন্য যে আপনাকে সে ঠকাবে, এটা সে ঠকাইতে পারবে না। এই ঠকানোটা রোধ করার জন্য প্রিভেইলিং ওয়েজটা ডিটারমাইন করতে হবে। সরকার বলে দিবে, ধরেন আপনাকে সরকার বলে দিল এখানে প্রতি ঘন্টায় $15 বা $12 বা $14 একটা ওয়েজ বলে দিল, এইটা আপনাকে মিনিমাম ওয়েজ দিতে হবে। এইটা হলো একেবারে ভেরি ফার্স্ট স্টেপ, প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশন। যখন প্রিভেইলিং ওয়েজ ডিটারমাইন হয়ে গেল, তখন মূলত সে হায়ারিং প্রসেসে যাবে এবং হায়ারিং প্রসেসের একদম প্রথম স্টেপ হলো বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিতে হবে আবার 3 জায়গায়। একটা দিতে হবে ওই যে স্টেট, ধরেন এই হায়ারিংটা হচ্ছে নর্থ ক্যারোলাইনা স্টেটের সরকারি যে ওয়ার্কফোর্স এজেন্সি আছে। ওয়ার্কফোর্স এজেন্সি অনেকটা বাংলাদেশের সাথে আমি যদি কম্পেয়ার করি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় টাইপের, তাদের একটা সরকারি ওয়েবসাইট আছে। সেই সরকারি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে হবে যে আমি অমুক জায়গায় অমুক কাজের জন্য এত টাকা বেতন দিব মিনিমাম, এই অন্যান্য সুযোগ সুবিধা দিব, এই কাজের রিকোয়ারমেন্ট, এরকম আমি একজন বা একাধিক লোক হায়ার করতে চাই। এরকম সরকারি ওয়ার্কফোর্স এজেন্সিতে বিজ্ঞাপন দিয়ে 1 মাস রাখতে হবে মিনিমাম। আমরা সাধারণত রিকমেন্ড করি 35 দিন, হাতে তো 4-5 দিন বেশি রাখা ভালো। 35 দিন বিজ্ঞাপন দিতে হবে এবং ওই যে এলাকায় বিজনেস প্রতিষ্ঠানটা, সেই এলাকার যে কোনো একটা নিউজ পেপারে পরপর 2 সানডে এডিশনে বিজ্ঞাপন দিতে হবে। সানডে এডিশন হলো বাংলাদেশের নিউজ পেপারে যেমন আছে না শুক্রবারের বিশেষ সাময়িকী, ওরকম এইখানের পত্রিকাগুলিতে রবিবারের বিশেষ সাময়িকী সানডে এডিশন, সেইখানে পরপর 2 সানডেতে বিজ্ঞাপন দিতে হবে। থার্ড হলো ওই যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো এক জায়গায় বিজ্ঞাপনটা প্লেস করে 1 মাস রাখতে হবে।
ধরেন একটা গ্যাস স্টেশনে ঢোকার যে দরজার উপরে হয়তো রেখে দিতে পারে, বা যেখানে তারা ক্যাশ রেজিস্টার, সেই ক্যাশ রেজিস্টারের পাশে বিজ্ঞাপনটা রাখতে পারে, মোটামুটি 1 মাস রাখতে হবে। এই 3টা জায়গায় বিজ্ঞাপন দেওয়ার পরে 1 মাস রাখার পরে যদি আপনি ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই না করে তাহলে আপনি লাকি, তাইলে এমপ্লয়ারকে আর কিছু করতে হবে না, কারণ সে আর কোনো কোয়ালিফাইড পিপলকে পায়নি, এখন সে আপনাকে হায়ার করতে হবে। তখন আপনার সঙ্গে তার একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হবে, একটা চুক্তি হবে। চুক্তির মূল বিষয়গুলি এরকম যে আপনি যখন আমেরিকায় চলে আসবেন, আসার পরে তার এখানে কতদিন কাজ করতে হবে, কত টাকা বেতন দিবে, কি কি অন্যান্য সুযোগ সুবিধা দিবে, এগুলো সবকিছু একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সাইন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে 1 মাস বিজ্ঞাপন দেওয়া হইলো, এই 1 মাসের বিজ্ঞাপনে যদি আপনি ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করে তখন কি হবে? তখন ওই এমপ্লয়ারকে, ওই ব্যক্তিদের, অন্য যারা অ্যাপ্লিকেন্ট তাদের ইন্টারভিউ নিতে হবে, এবং ইন্টারভিউ নিয়ে দেখতে হবে তারা কি আসলেই কোয়ালিফাইড কিনা। তারা যদি আসলেই কোয়ালিফাইড হয়, তারা যদি অন্যান্য সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ওই ব্যক্তিদেরকে হায়ার করতে হবে। কিন্তু এমন যদি হয় যে না, অন্য কাউকে পাওয়া যায়নি, সেক্ষেত্রে অনলি সেই ক্ষেত্রে আপনার জন্য প্রসেস করতে পারবে। এখন এই বিষয়টা নিয়ে আমরা একটু হেল্প করতে পারি, আমরা এমন ভাবে বিজ্ঞাপনটা পাবলিশ করব, এমন কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেবো যে ওনারা আসলে মানে লোকাল কাউকে পাবে না, এটা নিয়ে কিছুটা কাজ করা যায়। বাট ইন জেনারেল অবশ্যই কোয়ালিফাইড কাউকে পেলে আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা ধরে নিলাম আপনার কোয়ালিফাইড কাউকে পেলো না, বিজ্ঞাপন শেষ হয়ে গেল, আপনাকে হায়ারিং হয়ে গেল, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব পার্ম প্রসেসের একেবারে লাস্ট স্টেপে, যেটার নাম এলসি, লেবার সার্টিফিকেশন। এখন ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে আবার অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনার সব ইনফরমেশন থাকবে, এমপ্লয়ারের সব ইনফরমেশন থাকবে, এবং এই যে হায়ারিং এর যে প্রসেস গেল, বিজ্ঞাপন সব ইনফরমেশন দিয়ে ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে অ্যাপ্লাই করা হবে লেবার সার্টিফিকেশনের জন্য। এইটা হলো এই টোটাল EB3 প্রসেসের সবচেয়ে ক্রুশিয়াল স্টেপ। এই স্টেপটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে মোটামুটি আপনার অ্যাপ্লিকেশন এভরিথিং ইজ গুড, কোথাও কোনো সমস্যা নেই। ওকে, এই এলসি অ্যাপ্রুভ হইতে সাধারণত 4-5 মাস সময় লাগে, এবং এই পুরো পার্ম প্রসেসটা শেষ হইতে প্রায় 7-8 মাস টাইম লাগে আর কি। তো যখন এলসি অ্যাপ্রুভ হয়ে গেল, তখন আমরা চলে যাবো I-140 অ্যাপ্লিকেশনে। এখন এখানে একটা জিনিস হলো, আপনার যদি অলরেডি ভিজিট ভিসা থাকে, এবং আপনি যদি অলরেডি হয় ভিজিট ভিসায় অথবা স্টুডেন্ট ভিসায় বা অন্য কোনো ভিসায় যদি আমেরিকায় থাকেন, তাহলে পরের যে দুইটা স্টেপ I-140 এবং I-485, এই দুইটা আপনি একই সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। এবং I-140-তে প্রিমিয়াম প্রসেসিং আছে, আপনি খুব তাড়াতাড়ি এটা প্রসেস করতে পারবেন, I-485-এ নাই। কিন্তু এইটাও, এই 140 এবং 485 মিলায়, সব মিলায় প্রায় ধরেন 7-8 মাস লাগবে। তো আপনি যদি অলরেডি আমেরিকায় থাকেন, স্টুডেন্ট ভিসায় হোক বা ভিজিট ভিসায় হোক, তাহলে আপনার এই টোটাল EB3 শেষ হতে টাইম লাগবে প্রায় 1.5 বছর। আর আপনি যদি আমেরিকায় না থাকেন, যদি বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করেন বা অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করেন, তাহলে এই I-140 আর 485 একসাথে অ্যাপ্লাই করা যাবে না, শুধু I-140 করতে হবে। আমরা ধরেন I-140 করলাম এবং প্রিমিয়াম প্রসেসিং করলাম, আমরা 21 দিন থেকে 30 দিনের ভিতরে অ্যাপ্রুভাল পেয়ে যাব। অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমাদেরকে এমবেসিতে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মটার নাম DS-260। তাহলে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আপনি যদি অলরেডি আমেরিকার ভিতরে থাকেন, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য I-485 ফর্ম। আর আপনি যদি আমেরিকার বাইরে থাকেন, তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইমিগ্রেন্ট ভিসার জন্য DS-260 ফর্ম। বাকি প্রসেস একই। আর আমেরিকার ভিতরে যদি আপনি থাকেন, তাহলে I-140 এবং I-485 একই সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। আমেরিকার যদি বাইরে থাকেন, তাহলে আপনি একই সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন না, আগে 140 তারপরে DS-260। তো আপনি যদি আমেরিকার বাইরে থাকেন, সেক্ষেত্রে টোটাল প্রসেসটা লাগবে প্রায় 2 বছরের মতো সবকিছু মিলায়। তো এই হলো EB3-র মোটামুটি শর্ট ডিসক্রিপশন। আমি একবার খুব ডিটেলসে ফর্মের প্রত্যেকটা কোশ্চেন বাই কোশ্চেন যাচ্ছি না, কারণ অত টাইম আমাদের এখানে নাই, আর এত আপনাদের আসলে জানারও দরকার নাই, এগুলি আমরাই আপনাদেরকে হেল্প করব। এখন শর্ট আরেকটা বিষয় জানা রাখি, EB3 প্রসেস করার জন্য আমরা $6,500 চার্জ করি, একদম শুরু থেকে, পার্ম থেকে শুরু করে একদম I-485 বা DS-260 গ্রিন কার্ড অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। কিন্তু আমরা চাকরি জোগাড় করে দিতে পারি না, চাকরিটা আপনাদেরকে জোগাড় করতে হবে। এমপ্লয়ার যদি আপনার জন্য অ্যাপ্লাই করতে চায়, তখন আমাদেরকে জানাবেন, আমরা বাকি প্রসেস করে দিতে পারবো। কিন্তু চাকরি খুঁজে দেওয়ার মতো যোগ্যতাও এখন আমাদের হয় নাই, আমরা আসলে ওইদিকে যেতেও চাই না। আপনারা যদি চাকরি জোগাড় করতে পারেন, আমরা আপনাদের জন্য EB3 অ্যাপ্লাই করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আশা করি আমাদের ক্লায়েন্ট দর্শক যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে EB3 প্রসেসের যাবতীয় যা ইনফরমেশন দরকার প্রাথমিকভাবে তারা সেই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং খুব সুন্দরভাবে যখন রাজু মহাজন বুঝাচ্ছিলেন যে তিনি তার মধ্যে দিয়ে কিভাবে সহজে বোঝা যায় সেই জায়গাটি বারবার খেয়াল রেখেছিলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে এখন জুমে যুক্ত হয়েছেন দুইজন সহযোগিতার জন্য আপনার পার্মানেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। আমাদের সাথেই ছিলেন। এখন চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নতে আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন এমডি সাকিবুল হাসান। আপনার প্রশ্নটি অ্যাটর্নি রাজু মহাজনকে জানানোর জন্য অনুরোধ করছি। Okay, so I would like to know, I'm currently on F1 visa in the United States, and as you said that you charge $6,000 for the processing for EB3, but do you have employer to process that, or it's just like I have to manage the employer and then you would be my lawyer to further processing? And in addition, I do have another questions like, as I'm already in the US, so do I need to go through I-140, or just I need to do the, after LCA approved, I just have to do the I-485, or I have to do concurrently I-140 and I-485? Which one is the way for me? Thank you. The answer to your first question, yes, you have to find the employer. We cannot find employer for you, and officially we will be the attorney for the employer, because EB3 is an application that is done by the employer, not the employee. Even though, you can talk with us, you can retain us, that's totally fine, but officially we will represent the employer and we will do the whole process from PERM to I-485 for you. The second, and yes, we cannot find employer. You have to find employer by yourself, and then you have to come to us and say, hey, I have an employer, he or she is going to apply for me, so can you please help us, kind of situation. We will help you. Second question is, yes, even though you are in America, you have to apply for I-140. Now, you can do step by step. You can do first apply for I-140, then I-485, or you can do concurrently I-140 and 485 together. Either way, it's almost the same thing. If you apply concurrently, you will probably save a couple months, because when you apply for I-140 and I-485, they already take your fingerprints and they process the initial works. So that saves like a couple months. But other than that, there's no other benefit. So yes, you have to apply for both I-140 and I-485. Okay, so I do have another questions like, right now I'm maintaining F1 status. So when is the time that I don't have to maintain F1 status anymore? And in addition, you said that those who are living already in the US, for them it will take 1.5 years like to complete the process. I know I found like right now it's taking on average 4.5 months to process the LCA, and after that one can do the premium processing for the I-140 or I-485. So if someone choose the premium processing, I know it takes 15 days. So for them, like if I assume that the LCA got approved in 4 months or 4.5 months, and then if someone choose the premium processing, so for them,
like one can expect that 6 months is enough to do the whole processing, right? Yes. So answer to your first question, how long you have to maintain your F1 status? You have to maintain your F1 status until you apply I-485. So let's say you are applying concurrently 140 and 485. Then when your LC is approved, when you apply for I-140 and 485 concurrently, the day you receive the receipt notice for I-485, after that, you may not need to maintain your F1 status, but you have to maintain F1 status or any other visa category until you receive the receipt notice of I-485. And the second question is, yes, you can do premium processing of I-140, but there is no premium processing for I-485. So 15 days, they say 15 days, but usually it takes almost a month, but it's not a big deal. 15 days is not a big deal. So let's say you get your LC approved and then you apply concurrently I-140 and 485, I-140 premium processing, and after let's say 15 days or 20 days, your 140 get approved, you will still need to wait for I-485 to be approved, and it takes another 5-6 months. So total, I would say from beginning to end, around 1 year to 1.5 years, kind of, yes. Okay, so then that being said, then what is the average time to get the receipt of I-485? Like if someone choose the I-140 premium processing, but as you said, there is no premium processing for I-485, then what is the average time like people are expecting these days to get the receipt of the I-485? Usually it takes couple weeks to 6 weeks. Sometimes they get a little earlier, sometimes they get a little later, but in general, you can say like from 15 days to 1.5 months, kind of. All right. So that means, okay, so say I got the receipt of I-485, but I cannot work right after that until I'm getting the EAD card, right? Yes. When we apply for I-485, we also apply for EAD card, I-765, and also travel document, I-131. So once your 765 is approved and you get EAD card, then you can start working. Until that, you cannot work. But at that time, may I travel as well, like out of the United States? Yes. Once your I-131 travel document is approved, you can travel anywhere in the world and come back. And then what about the green card? Like how many days one have to wait for that, or is there any time frame that until that I can't apply for green card, or I have to wait until some time to have the interview or something like that? You don't have to apply for green card separately. This I-485 application is actually for the application for green card. So once you submit I-485, that is the application for green card. And as I said, after submitting I-485, first they will take your fingerprint, then they will schedule an interview, and then they will approve your green card. In general, it takes 6-7 months from beginning to end. So, and this travel document is to cover until you get the green card. So let's say you are applying for I-485 today. After a couple months, you are getting your I-131 approved. You are getting a travel document, but your green card application, I-485, is still pending. At that moment, you can travel outside with the travel document. And then once your green card is approved, then you do not need that travel document anymore. You can travel with your green card. So you do not have to apply separately for green card. This I-485 application is for green card. Okay, so but is there any situation that sometimes it might get rejected for the I-485? Like even though someone passed all the steps until I-140, but is there any chance that it might get rejected or something? Yes, technically, yes, it's very unlikely. So there are some grounds for rejection for I-485, which is very high ground. Like let's say if you have like a terrorism background, or you did in legal terms, it's a high crime or misdemeanor. Or crime against humanity, crime of moral turpitude. If you do this kind of crime, I mean, very few people does this kind of thing. I'm very sure you have nothing of this. So I would say more than 99% chance, if your I-140 is approved, your I-485 would be also approved. However, yes, there is a chance that they can deny it. Okay, yeah, I think I got all of my answers. So I appreciate it. Thank you for your time. No problem. Thank you so much for joining. Mm-hmm. Thank you, MD Saqibul Hasan, for your question. আশা করছি যে তিনি তার সমস্ত উত্তর পেয়ে গিয়েছেন এবং তার কোশ্চেনের মাধ্যমে আরো অনেক দর্শক হয়তো তাদের মনেও এমন অনেক প্রশ্ন ছিল, তারাও একই উত্তর পেয়ে গিয়েছেন।
এবং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন জুমের মাধ্যমে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার প্রশ্নটি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়াও ফেসবুকের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি দিতে পারেন। আমরা চলে আসছি এর পরবর্তী আমাদের প্রশ্নে। আমাদের কাছে ইনবক্সে একটি প্রশ্ন এসেছিল যে ইমিগ্রেন্ট ভিসার জন্য একজন ক্লায়েন্টের পূর্বের চাকরির সুপারভাইজার রেকমেন্ডেশন লেটার দিতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে কি তিনি এইচআর ম্যানেজারের কাছ থেকে এই রেকমেন্ডেশন লেটারটি নিতে পারবে কি? হ্যাঁ, পারবে। ইনফ্যাক্ট আসলে ডিপেন্ড করতেছে কোন ক্যাটাগরির জন্য। ইন মোস্ট ক্যাটাগরিজ ইউ ডু নট নিড এনি রিকমেন্ডেশন লেটার ফ্রম ইউর প্রিভিয়াস এমপ্লয়ার, ইউ জাস্ট নিড ইনফরমেশন। দ্যার ইজ এ ফর্ম, একটা ফর্ম আছে, এটার নাম I-750B। সেই ফর্মে শুধু লিখতে হয় যে প্রিভিয়াস কোন পজিশনে চাকরি করছে, সেখানকার জব ডেসক্রিপশন কি ছিল, সেখানে সুপারভাইজার কে ছিল, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এসব ইনফরমেশন দিতে হয়। এটা জাস্ট ইউএসসিএস রাখে হলো ভেরিফিকেশন পারপাসে, যে কখনো যদি ভেরিফাই করার দরকার হয় ভেরিফাই করে। ইন জেনারেল রিকমেন্ডেশন লেটার লাগে না, বাট একটা রিকমেন্ডেশন লেটার দিয়ে দিলেও কোনো লস নাই। কাজেই অনেকেই দিয়ে দেয়, দেয়া ভালো। এবং যদি সুপারভাইজার দিতে না চায় কোনো কারণে, দ্যাটস ফাইন। এইচআর এর পক্ষ থেকে যদি কেউ দেয়, বা এমনকি কোম্পানির যদি ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট তারা দেয়, তাতেও হবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন, দুইটা ক্যাটাগরি, ফ্রি অ্যাপয়েন্টমেন্ট এবং পেইড অ্যাপয়েন্টমেন্ট, আমরা আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য, নতুবা আমাদের অ্যাটর্নির মূল্যবান সময় নষ্ট হয় এবং যার ইমার্জেন্সি দরকার সে সেই ক্ষেত্রে এই সুযোগটি মিস করে ফেলে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, সময়ের প্রতি সম্মান রেখে সকলেই সঠিক সময়ে যুক্ত হবেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, ইউএসসিআইএস কি ফিজিক্যালি আমার পূর্বের এবং পরের বর্তমান এমপ্লয়ারের কাছে চেক করে কিনা? ধন্যবাদ। ইন জেনারেল করে না, কারণ ইউএসসি আসলে খুবই ব্যস্ত, তাদের এত সময় নেই এত কিছু চেক করার। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন তারা ডাবল চেক করার জন্য পিক করে, এবং এইটার জন্য কোনো কারণ নাই যে ধরেন কোনো ধর্মের ভিত্তিতে বা নাম দেখে বা জাতীয়তার ভিত্তিতে যে তারা এগুলো পিক করে, তারা একটা র্যান্ডম পিক করে যে আচ্ছা এই 5% বা এই 10% অ্যাপ্লিকেশনগুলি আমরা চেক করব। তো তখন যদি ওই চেক করার জন্য পিক করে আপনার অ্যাপ্লিকেশন, তাহলে সব আপনি যেসব রেফারেন্স দিয়েছেন, যতগুলি চাকরির ইনফরমেশন দিয়েছেন, সবগুলি তারা ডাবল চেক করবে। কিন্তু ইন জেনারেল 90 to 95% ক্ষেত্রে কোনো কিছু তারা চেক করে না, কারণ তাদের আসলে এত জনবল নাই, এত টাইমও নেই। থ্যাংক ইউ। আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গিয়েছেন। এবং পরবর্তী আরো প্রশ্নে যাওয়ার আগে আমরা আবার একটি স্বল্প বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে।
তার পূর্বে আমাদের সাথে যুক্ত এমডি সাকিবুল হাসানের রয়েছে আরো কিছু প্রশ্ন, তাই তার প্রশ্নের জন্য তাকে অনুরোধ করছি। ধন্যবাদ। So yeah, actually, my wife does have the I-130, which got approved back in 2014. Actually, the priority date is from 2010. So for last 2 months, I don't see any movement in the visa bulletin. So do you have any idea like what's going on there? Like, or is there any chance that we are going to face for more backlog or something like that? And in addition, like I'm planning to do the EV3 and having my wife the I-130 approved. So if I apply for the EV3 or something, is there any problem? That because she has already I-130 approved, already an immigrant petition. And I just want to overall know the situation for the F4 category, or because there is no movement for the last 2 months in the visa bulletin for F4 category. Yeah, I think the reason there's no movement is usually like immigration year, according to US government, immigration year starts in October and then it starts from November. So that could be reason. And because of the COVID, most of the embassies shut down their interviews and other thing. So that could be reason, but no, I don't have any direct knowledge why and how they, update visa bulletin and why it's not, moving. There's no movement. I don't know, but hopefully it will be solved. So I guess you said your wife I-130 is under F4 category. So her siblings applied for her, right? Yes, correct. Back in 2014. 2010, but it got approved in 2014. Yeah. So right now it's taking almost like 12 to 13 years. So I think hard time is coming close. But second answer to your second question, no, there is no impact of her I-130 approved to your EB3 application or any application. All immigration applications are independent of each other. So if you have one thing going on, it will not impact on other thing. All right. Okay. Yeah. So because actually we are expecting to have it by like 2023, but it's still, I know like they're processing like 2007 May, whose priority date or receipt date, but still there is no movement. But we thought that maybe it would be earlier for us because we are already in the US, so we could be adjust our status from here because we don't have to face the embassy back in Bangladesh. Because we know like some people are waiting for their interview for almost 2 years, but they are not getting appointment or something like that. But it's still for last 2 months there is no movement, and I don't know. We thought that maybe it would be earlier because due to the Biden government, like we thought that they would be much more friendly for the immigrant or something. But still, we don't see any hope or any like apparent improvement actually. So. Yeah, no, you'll not get any extra benefit being in America. The only benefit is once her visa petition is approved by the NVC, then the people who live in Bangladesh, they need to go to embassy, and the people who live in America, they can directly apply for I-485. So it's easy to apply for I-485 to USCIS because there is no bureaucracy. You can directly send your application. But the people who are in Bangladesh, they need to go to embassy and schedule for interview is kind of a little tougher. So you'll probably save around 1 year being in America. But other than that, there is no other benefit being in America. And there is no way to expedite the process. Biden administration did not do anything until today to, keep the time shorter or anything. So you have to wait probably until 2023. Yeah, because what I heard that like they're going to submit a new immigration act, and in addition, during COVID they didn't issue the visa. So I heard that like they are going to merge all the visas they didn't use to the following year, so that there could be no backlog or something like that. Yeah, I understand that we could save 1 year, but it's still like because I have to wait until the document qualified or the case qualified or something like that. But yeah. So that's we are expecting to have, but still it's very like slow. So that's the thing sometimes it's very hard to maintain the F1 status because whenever we do have assistantship, so like we have to take certain credit hours, and we do have a lot of research work, and to maintain the assistantship we have to take certain credit hours. So sometimes it's very hard to maintain the F1 status. So that's why we are expecting to do it as soon as possible. So that's why we are planning to have this EV3 so that we can set time, like if that works actually.
Yeah. No, there's no good. There is no new news about that. A lot of people will say a lot of things. Lot of House members, senators, they are proposing new bills, but until today, nothing has been passed. And until something is passed, it doesn't work. So it doesn't matter how many senators are proposing something or how many House members are proposing something. It doesn't have any value. Okay, so that means you said that due to the immigration year, October and November, so that's why there is no movement in that. That could be. That's my thinking. It's not that I'm 100% right. It could be one of the reason. COVID could be one of the reason, but or like some other reason that I don't know. But that's kind of my thinking. That's what I think. Okay, so yeah, thank you. Thank you. Thank you, Sakibul Hassan. We hope you get your answer all. Thank you. Then we next proceed. আমাদের কাছে কমিউনিটি আরেকটি প্রশ্ন এসেছে রয় রানের কাছ থেকে। Let's say I applied for green card. If my visa expired and I got my EAD card, can I travel to my home country and home back without renew my visa, or I need to get visa to re-entry? So it depends. আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন? আপনি যদি I-485 অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে আগে যেটা বললাম যে যখনই আমরা যে কারোর জন্য I-485 অ্যাপ্লাই করি সেটা যে কোনো ক্যাটাগরিতেই হোক, সেটা EB3 হোক, EB2 হোক, NIW হোক, ফ্যামিলি বেসড হোক, যে কোনো ক্যাটাগরি, সাথে আমরা একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করি। এটার নাম অ্যাডভান্স প্যারোল, ফর্মের নাম I-131। এই অ্যাডভান্সড প্যারোল যদি আপনার অ্যাপ্রুভড থাকে, এইটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। কিন্তু আপনি যদি I-485 এর জন্য অ্যাপ্লাই না করে অন্য কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার যদি অ্যাডভান্স প্যারোল না থাকে এবং আপনার যদি ভিসার মেয়াদও শেষ হয়ে যায়, তাহলে আপনি যখনই আমেরিকার বাইরে যাবেন আপনাকে অবশ্যই নতুন ভিসা নিয়ে আসতে হবে। এই কারণে আমরা যখন কাউকে দেখি যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো ভ্যালিড I-20 আছে, তখন ওই ভ্যালিড I-20 দিয়ে আপনি আমেরিকা থাকতে পারবেন আনলিমিটেড ইয়ার্স, মানে যতদিন পর্যন্ত আপনার ভ্যালিড I-20 আছে, কিন্তু আপনাকে ট্রাভেল করতে আমরা নিরুৎসাহিত করি, কারণ আপনাকে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, এমন হতে পারে ভিসা কেন নাও দিতে পারে, এটা রিস্ক থেকে যায় আর কি। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, যদি I-485 অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই অ্যাডভান্স প্যারোলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং ওই অ্যাডভান্স প্যারোল দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। থ্যাংক ইউ। আশা করি সে তার উত্তর পেয়ে গিয়েছে। আরেকটি বিষয় দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি, আপনারা যারা হয়তো সময়ের কারণে আমাদের লাইভটিতে যুক্ত হতে পারছেন না, কিন্তু আপনাদের অনেক ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন আছে, আপনারা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট টপিকের উপর আপনি সার্চ করে আপনার স্পেসিফিক ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন খুব সহজেই পেয়ে যাবেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ছিল I-140 পেন্ডিং অবস্থায় F1 ভিসাতে ইউএসএ প্রবেশ করা কি লিগ্যাল হবে কিনা? জি, লিগ্যাল হবে। I-140 মূলত আপনাকে কোনো স্ট্যাটাস দেয় না। I-140, I-130 এই ফর্মগুলি হলো কাইন্ড অফ আপনি একটা ভিসা পিটিশন করছেন, সেই ভিসা পিটিশনটাকে অ্যাপ্রুভ করে কি করে না সেইটা ডিটারমাইন করে। যদি I-130 বা I-140 অ্যাপ্রুভড হয়, এরপরে অ্যাকচুয়ালি আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ওই অ্যাপ্লিকেশনের পরে ট্রাভেল করতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে অনেক কমপ্লেক্সিটি আছে, অনেক কোয়েশ্চেন আছে, অনেক সিচুয়েশন আছে। কিন্তু শুধুমাত্র I-130 পেন্ডিং বা I-485 পেন্ডিং এইটা আপনাকে কোথাও কোনো সমস্যা করবে না। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি কোনো ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি করছি, এটা I-130 অথবা I-140 এবং এইটাতে কোনো সমস্যা হয় না আর কি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্স দেই আমাদের ল ফার্মের পক্ষ থেকে। ধরেন আপনার I-140 পেন্ডিং আছে, আপনি আমেরিকায় ঢোকার চেষ্টা করতেছেন, আপনি আগে থেকে আমাদেরকে জানা রাখতে পারবেন যে আমি অমুক দিন অমুক সময় অমুক এয়ারপোর্ট দিয়ে ঢুকবো, তো আমরা যেটা করবো ওই সময় আমরা রেডি থাকবো। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে কল দিতে পারবেন, কল দিলে আমরা ফোন করে ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলে আপনার প্রবলেম সলভ করতে পারি। ডেফিনেটলি এর জন্য আমাদেরকে পে করতে হবে, বাট আমরা এই সার্ভিসটা অফার করি। কিন্তু ইন জেনারেল I-130 বা I-140 যদি পেন্ডিং থাকে আপনার আমেরিকায় ঢোকার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ। আমরা জানি যে যে কোনো বিষয় যখন আমরা নিজেদের ভাষায় সেই উত্তরটি পাই এবং নিজেরা প্রশ্ন করে সেই বিষয় সম্পর্কে জানি, সেটা সবার জন্য অনেক সুবিধাজনক হয়। এবং বাংলা ভাষাভাষী যে সকল মানুষ রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা জিজ্ঞাসা এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছেন না বাংলায়, তাদের জন্য এই লাইভটি খুবই চমৎকার এবং খুব সহজ সুন্দর উপায় তাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ধন্যবাদ অ্যাটর্নি রাজু মহাজনকে এরকম প্রতিনিয়ত আমাদের দর্শক এবং ক্লায়েন্টদের উত্তর দেওয়ার জন্য।
চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে একজন জিজ্ঞাসা করেছেন, তিনি EB-1 ফর্মের কাজ করছেন। এই ফর্মের ক্ষেত্রে তার কেসের জন্য ল ফার্মের পক্ষ থেকে রেকমেন্ডেশন লেটার তৈরিতে তাকে কি সাহায্য করা পসিবল কিনা? ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই পসিবল। যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনার রিকমেন্ডেশন লেটার দরকার হয় এবং এটা যদি আপনি চান যে ল ফার্মের পক্ষ থেকে লিখে দিবে, অবশ্যই লিখে দেওয়া দোষের কিছু না। বিষয়টা হলো যে যে ব্যক্তি সাইন করবে সে কি এটা অ্যাপ্রুভ করছে কি করছে না। একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনি একটা EB-1 এর জন্য অ্যাপ্লাই করছেন এবং একজন প্রফেসর বা একজন আপনার সুপারভাইজার কারো কাছ থেকে রিকমেন্ডেশন লেটার দরকার। আপনি আমাদের ল ফার্মকে বললেন যে আপনারা কি আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখে দিতে পারবেন? অবশ্যই আমরা লিখে দিতে পারবো। এটার জন্য আমরা হয়তো একটা ফি চার্জ করবো, আপনি আমাদেরকে ফি দিবেন, আমরা লিখে দিলাম, এবং এইটা নিয়ে যে ভদ্রলোক সাইন করবে আপনি তার কাছে সাবমিট করলেন। সে এটা পড়ে দেখবে সে কি এই লেটারের সবকিছুর সাথে এগ্রি করে কিনা। যদি সে একটু হালকা মাইনর চেঞ্জ করতে চায় করবে, করে টোরে সে সাইন করে দিবে। আমার মনে হয় আমরা তো লিখে দেই, অন্যান্য ল ফার্ম আপনাকে লিখে দিবে, ডেফিনেটলি টাকা চার্জ করবে, বাট লিখে দিবে সবাই। থ্যাংক ইউ। আশা করি আমাদের সম্মানিত দর্শক তার উত্তর পেয়ে গিয়েছেন, এবং আমরা আশা করি যদি তার পরবর্তীতে এই ধরনের রেকমেন্ডেশন লেটারে কোনো সাহায্য প্রয়োজন, তিনি খুব সহজেই আমাদের সাথে কাজ করতে পারবেন। তার জন্য আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা info@rajulaw.com। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদের কারেন্টলি একজন কমেন্ট করেছেন, রবিন ঘোষ। কারেন্টলি আই এম ইন ইনিশিয়াল অপশন, is it better to use 3 years of OPT or go to other visa like H1 or green card processing? Do you have any suggestion? হ্যাঁ, অবশ্যই সাজেশন আছে। অবশ্যই H1B বা গ্রিন কার্ড পাওয়া তো ভালো। সবচেয়ে ভালো গ্রিন কার্ড পাওয়া। একবার গ্রিন কার্ড পেয়ে গেলে আপনার আর কোনো টেনশন নেই, তখন আর এই H1B OPT এসব ঝামেলায় যেতে হবে না। এগুলি বারবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। বেস্ট কেস সিনারিও গ্রিন কার্ড পাওয়া। ধরেন আপনি গ্রিন কার্ড পাইলেন না, সেকেন্ড বেস্ট কেস সিনারিও H1B পাওয়া। এখন H1B পাওয়া কিন্তু এত সহজ না। H1B এর জন্য আপনারা জানেন যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ফর প্রফিট কর্পোরেশনদের জন্য একরকম, নন প্রফিট কর্পোরেশনদের জন্য একরকম। ফর প্রফিট কর্পোরেশন যদি হয় তাহলে আপনাকে প্রত্যেক বছরের মার্চের 30 তারিখের আগে অ্যাপ্লাই করতে হবে, এবং এপ্রিলে একটা লটারি হয়, সেই লটারিতে যদি জেতেন তাহলে আপনি H1B এর জন্য অ্যাপ্লাই করবেন। এবং একটা জিনিস বলে রাখি, লটারি জেতা মানেই কিন্তু H1B অ্যাপ্রুভ না। লটারি জেতা মানে হলো আপনি H1B অ্যাপ্লাই করার জন্য এলিজেবল হচ্ছেন। অনেক সময় লটারি জেতার পরেও আপনার ভুলের কারণে বা ল ফার্মের ভুলের কারণে বা অন্য যে কোনো কারণে H1B অ্যাপ্রুভ নাও হইতে পারে। অনেকে মনে করো আমি লটারি জিতছি মানে এভরিথিং না। লটারি জেতা হলো মানে হলো আপনি কেবল এলিজেবল হচ্ছেন। আর আপনি যদি নন প্রফিট কর্পোরেশনে যান, ইউনিভার্সিটি বা অন্য যে কোনো নন প্রফিট, সেক্ষেত্রে আপনাকে এই প্রতি বছরের মার্চে অ্যাপ্লাই করতে হবে, এপ্রিলে লটারির ভিতর দিয়ে যেতে হবে, এইসব ঝামেলা নেই। আপনি ডিরেক্টলি আপনার প্রতিষ্ঠান ডিরেক্টলি H1B এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সেক্ষেত্রে অ্যাপ্রুভালের চান্সও বেশি থাকে। তো আপনার কোশ্চেনের যেটা সঠিক উত্তর, সহজ উত্তর, ইয়েস, আমরা রিকমেন্ড করি আপনি গ্রিন কার্ড বা H1B তে যান। নিতান্তই যদি H1B গ্রিন কার্ড কিছুই না পান তাহলে OPT তে থাকবেন 3 বছর, এবং 3 বছরে OPT শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা CPT প্রোগ্রামে যেতে পারেন এবং সেখানে গিয়ে প্রতি বছর রিনিউ করে করে থাকতে পারেন। ওইটা আসলে খুব বেস্ট কেস সিনারিও না, ওইটা অনেক এক্সপেন্সিভ এবং অনেক ঝামেলার প্রসেস, বাট মানে আমেরিকা ছেড়ে চলে যাওয়ার চেয়ে তো ভালো আর কি। থ্যাংক ইউ। আশা করি দর্শক তার উত্তর পেয়ে গিয়েছেন, এবং আমাদের কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে, তবে সেই প্রশ্নগুলো নেওয়ার আগে আমরা আবার একটি স্বল্প বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি। ধন্যবাদ। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে।
আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 8337258529 এই নম্বরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের কমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি নাজমুল হাসান আমাদের প্রশ্ন করেছেন, উনি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছি। আমি যদি স্টুডেন্ট ভিসা পাই তাহলে কি ইউএস এর ইউনিভার্সিটি টিউশন ফি পেইড করে এয়ারপোর্ট ক্রস করতে হবে কিনা? ধন্যবাদ। না, সাধারণত যেটা হয়, স্টুডেন্ট ভিসা যখন অ্যাপ্লাই করে কেউ, প্রথমে হলো ইউনিভার্সিটি অ্যাডমিশনটা অ্যাডমিশন অ্যাপ্রুভ করে তারপর একটা I-20 দেয়। এখন এক এক ইউনিভার্সিটির এক এক রিকোয়ারমেন্ট থাকে। কোনো ইউনিভার্সিটি একটা অ্যাডমিশন ফি দিলেই I-20 দিয়ে দেয়, কোনো ইউনিভার্সিটি হয়তো বলে 10% বা 15% টিউশন ফি পে করে তারপরে I-20 দিবে। এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে। আর এমবেসি যেটা চায় যে আপনার যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের সঙ্গে আপনি যদি কোনো ফান্ড না পেয়ে থাকেন, বা আমরা ধরে নিলাম আপনি 50% ফান্ড পেয়েছেন, তার মানে হলো আপনার টিউশনের 50% টাকা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছে, বাকি 50%-এর টাকা যে আপনি পে করতে পারবেন এইটার একটা গ্যারান্টি দেখতে চায় এমবেসি। তার মানে আপনার ব্যাংকে এনাফ টাকা আছে, আপনি বা আপনার ফার্স্ট ব্লাড, আপনার বাবা মা ভাই বোন, সাধারণত বাবা মা হলে ভালো হয়। তো এমবেসির রিকোয়ারমেন্ট হলো তারা চায় গ্যারান্টি যে আপনি পে করতে পারবেন। আপনার 1 বছরের থাকা খাওয়ার খরচ এবং 1 বছরের টিউশন খরচ মাইনাস যদি স্কুল কোনো কিছু পে করে থাকে। আর স্কুল যেটা চায় এটা ডিপেন্ড করে, এক এক স্কুল এক এক রকম। অধিকাংশ ইউনিভার্সিটির কিছু চাই না, জাস্ট আপনি একটা অ্যাডমিশন ফি দিলেই আপনাকে I-20 দিয়ে দিবে। এটা আসলে ডিপেন্ড করতেছে স্কুলের উপরে। বাট শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন, না, এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে আপনাকে টিউশন পে করে আসতে হবে না, আপনি এখানে আসার পরে পে করতে পারবেন। থ্যাংক ইউ। আশা করি নাজমুল হাসান তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ইমিগ্রেশনের বিষয়ক যে কোনো ধরনের সার্ভিস অ্যাটর্নি রাজু মহাজন অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে দেওয়া হয়। তাই আপনাদের যে কোনো বিষয়ক, ন্যাচারালাইজেশন হোক, EB2, EB1 বা যে কোনো ক্যাটাগরির ভিসা এবং সেই সম্পর্কে কাজ করতে হলে আপনারা সরাসরি আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা info@rajulaw.com, আমাদের ওয়েবসাইট www.rajulaw.com। আশা করি আজকে যারা 1 ঘন্টা যাবত আমাদের সাথে যুক্ত ছিলেন তারা তাদের সকল উত্তর পেয়ে গিয়েছিলেন, এবং ইনবক্সে আসা সকল প্রশ্নের উত্তর আজকে আমাদের অ্যাটর্নি রাজু মহাজন দেওয়ার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অপেক্ষা করুন আগামী শনিবার পর্যন্ত, এবং ঠিক একই সময়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বাংলায় উত্তর পেতে খুব সহজে যুক্ত হন আমাদের লাইভে। আশা করি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাজাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল শৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com।
ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায়, অথবা ফোন করুন 833-725-8529 এই নম্বরে।